আইএলটিএলসের কমন কিছু টাইম এক্সপ্রেশনস, বিশেষ করে রিডিং, রাইটিং টাস্ক ওয়ানে এগুলো আমাদের অনেক বেশি কাজে দিবে। কখন সিটিজেন্স অর্থাৎ অ্যাপোস্ট্রফি এসের পরে বসাবো, কখন অ্যাপোস্ট্রফি এসের আগে বসাবো, অর্থাৎ সিটিজেন্স এভাবে এবং এভাবে দুইভাবে লেখা যায়, কিন্তু কখন আমরা লিখবো, দেন ইটস এবং ইটসের পার্থক্য কোথায় ইত্যাদি আজকের ক্লাসে শিখবো। সো কেন আমরা এটা শিখবো পসেসিভ ফর্ম, কারণ রাইটিং টাস্ক টুতে আমরা পিপলস রাইট এভাবেও লিখতে হবে আমাদেরকে, সিটিজেন্স রাইটস এভাবেও লিখতে হবে, কারণ না হলে আমরা পসেসিভের ফর্মগুলো ভালো মতো প্রেজেন্ট করতে পারবো না। এছাড়াও আরও অনেক টাইম এক্সপ্রেশন আমরা শিখব। সো দিস ইজ মি শারিয়া রিমন, and my page, Facebook page name is IT Child TLC, even my YouTube channel name is IT Child TLC. আচ্ছা, সো যখন এমন থাকবে দ্য 1920s, 1930s, 1940s ইত্যাদি থাকলে আমরা বুঝবো পরবর্তী এক দশককে বুঝাবে, 10 বছরকে বুঝাবে, ইনক্লুডিং যে সালটা থাকবে সেই সালটা সহ, অর্থাৎ 1920 এবং পরবর্তী 9 বছর কাউন্ট করলে 10 বছরই হবে। সো 1920s মানে হচ্ছে 1920 থেকে 1929, দেন 19 বা 1930 যদি থাকে, কেমন 1930 দশক যদি থাকে, এমন এস যদি থাকে, তখন আমরা বুঝবো যে 1930 থেকে 1939 এমন। দেন আর্লি 1920s, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রাইটিং টাস্ক টুতে আমরা অনেক সময় দেখি যে অনেকগুলা টাইম ফ্রেম থাকে, অনেকগুলো ডাটা থাকে। সো তখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি 1920, 1922, 1924 এভাবে লিখি, তাহলে রাইটিং টাস্ক ওয়ান অনেক বেশি লেন্দি হবে, দেন অত বেশি ইমপ্রুভড দেখাবে না। বাট আমরা যদি সাপোজ রাইটিং টাস্ক ওয়ানে দেওয়া আছে 1920 থেকে 1923 পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই, হয়তো এখানে ফ্লাকচুয়েট হয়েছে, ডিক্রিজ হয়েছে, এখানে ইনক্রিজ হয়েছে, বাট 1920 থেকে 1923 পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই। সো আমরা সিম্পলি বলতে পারি দেয়ার ওয়ার নো চেঞ্জেস ইন ডাটা ডিউরিং দি আর্লি 1920s, অর্থাৎ আমরা এইটা বলে আর্লি 1920s বলে আমরা 1920 এবং 1920 থেকে 1923 পর্যন্ত কভার করে ফেলছি, কেমন 1920 থেকে 1923 আমরা কভার করে ফেলছি শুধুমাত্র এটা বলে। সেম 1924 থেকে 1926, মিড 1920s, লেট 1920s, অর্থাৎ 1927 থেকে 1929 পর্যন্ত আমরা কভার করে ফেলতে পারবো। এবং রিডিং প্যাসেজে যদি এমন থাকে আর্লি 1920s, আমরা প্রথম সালগুলো খুঁজবো কিওয়ার্ড হিসেবে, দেন যখন থাকবে 1920s আমরা 1920 থেকে 1929 সাল পর্যন্ত যে কোনো সালকে কিওয়ার্ড হিসেবে পাই যেতে পারি আনসার ওখানে থাকতে পারে। হয়তো বা এখানে বলছে ডিউরিং দি 1920s, যে কোনো একটা স্টেটমেন্ট দিছে, আমরা হয়তো বা 1924 সালের মাঝামাঝি একটা সময় আনসার পেয়ে যেতে পারি। দেন এ ডিকেড মানে হচ্ছে 10 ইয়ার্স, এটা আমরা সবাই জানি। 19th সেঞ্চুরি মানে পূর্ববর্তী 100 বছর, 1801 থেকে 1900 সাল পর্যন্ত। দেন 20th সেঞ্চুরি, এটা মানে বিগত 100 বছর, সেম 1901 থেকে 2000 সাল পর্যন্ত। এখন এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি একটা জিনিস মিসিং রাখছি, যারা ক্লাসগুলো স্কিপ করেন হয়তো বা তারা ছোট জিনিসটা মিস করতে পারেন। সেটা হচ্ছে এখানে 19 সেঞ্চুরি, সরি 1900s মানে এখানে পরবর্তী 100 বছরকে বোঝাচ্ছে, 1900 থেকে 1999। সো একটু আগে আমরা বললাম 1920s, 1930s, 1940s এমন যখন থাকবে তখন বুঝাই 10 বছর, কিন্তু এখন লিখছি 1900s, এখানে যে এসটা আছে 1900, হ্যাঁ 1900-এর সাথে এই এসটা থাকার পরে কেন 100 বছর বোঝাচ্ছে, ওয়াই নট 10 ইয়ার্স। এখানে কখনো কখনো 10 ইয়ার্সও বুঝাবে, অর্থাৎ 1900 থেকে 1909 সাল পর্যন্ত বুঝাবে। এই যে এমন থাকবে 1900 থেকে, ওয়েট লেট মি, এই যে 1900 থেকে 1909, কেমন, সো আশা করি বোঝা যাচ্ছে। অথবা আগামী 100 বছরকে বুঝাবে। সো এটা কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। এবং যখন আর্লি 1900s থাকবে আমরা প্রথম 10 বছরকে বুঝবো, অর্থাৎ মানে এটা জাস্ট একটা লামসাম, হয়তো 1905, 1912 এমন বুঝাবে। অর্থাৎ আমরা রিডিং প্যাসেজে এগুলা ফাইন্ড আউট করার ট্রাই করব। মিড 1900s মানে 1940 থেকে 1960 অ্যারাউন্ড, কেমন এর কাছাকাছি। লেট 1900s মানে 1970 থেকে 1999 এমন বুঝাবে। দেন ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা টাইম ফ্রেম, সেটা হচ্ছে, আচ্ছা এটা আগে দেখাই, যখন 200 BCE বা BC এমন থাকবে, এটা আমি একটা রিডিং প্যাসেজে পাইছি, আমার এখন এক্স্যাক্টলি ওই ইয়েটা মনে পড়তেছে না যে কোন ক্যামব্রিজ বুক থেকে।
সো এমন যখন থাকবে এখানে, তখন আমরা বুঝবো যে খ্রিস্টপূর্বর কথা বলা হচ্ছে। সো এখানে বিসির মানে হচ্ছে বিফোর কমন ইরা, সি মানে কমন ইরা, এখানে সি এবং এডি সেম, এখানে বিসি বা বিসি সেম, যেটাই থাকে মিনিং সেম। সো বিসি মানে হচ্ছে বিফোর কমন ইরা, এখানে সি মানে হচ্ছে কমন ইরা, বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব, আর এখানে এডি মানে হচ্ছে অ্যানো ডমিনি অর্থাৎ খ্রিস্টাব্দ। সো কমন ইরা এবং খ্রিস্টাব্দ এটা হচ্ছে আমরা বর্তমানে যে টাইম ফ্রেমে আছি সেই টাইম ফ্রেম, অর্থাৎ 2026 সাল। সো এখানে এডি থাকুক অথবা সি থাকুক, মিনিং সেম, আমরা বর্তমান যে প্রেজেন্ট যে টাইমলাইন আছে সেটার কথা বোঝাচ্ছে। সো এই টাইমলাইনটা কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই জন্য, এখানে দেখুন 2026 এডি হচ্ছে আমাদের বর্তমান সাল অর্থাৎ আপডেটেড ইয়ার, কিন্তু এখানে 500 বিসি মানে পুরাতন বছর, অর্থাৎ এখানে এক সাল হচ্ছে পুরাতন, এখানে এক সাল হচ্ছে নতুন, এই টাইম ফ্রেমে এক সাল নতুন, এই টাইম ফ্রেমে এক সাল হচ্ছে পুরাতন। দেন কিছুটা মাল্টিভার্সের ফিলিংস আসতেছে মার্ভেলের, যাই হোক। সো এদিক হচ্ছে ওল্ডার টাইম ফ্রেম, এটা হচ্ছে নিউয়ার বা নিউয়েস্ট টাইম ফ্রেম। কেমন? এই আমরা 1 বিসি মানে এটা হচ্ছে নতুন সাল, মানে খ্রিস্টপূর্বর মধ্যে নতুন সাল। দেন যখন 10 বিসিতে যাব তখন এটা হচ্ছে আরও পুরাতন, এটা আরও পুরাতন, এমন কাউন্টলেস পুরাতন ইয়ার থাকবে। আর যখন 180 থাকবে অর্থাৎ আমরা পুরাতন থেকে নতুনের দিকে আসতেছি। কেমন? সো টাইম ফ্রেমটা বেসিক্যালি এভাবেই আসছে, এই যে এভাবে আসছে। কেমন? সো এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা আজকের যে পার্টটা সেটা হচ্ছে পসেসিভ ফর্ম। সো আমরা নর্মালি সিটিজেন্স, দেন হচ্ছে কোথায়, যে এখানে পিপলস, এটা আমরা এভাবে লিখে আসতেছি, কিন্তু এই যেই ফর্মটা এটা আমাদের অনেকের জন্য নতুন, আমার জন্য এটা অনেক নতুন একটা কনসেপ্ট ছিল। সো প্রথমে আমরা এই দুইটা, যেটা আমাদের জানা, এই দুইটা রুল একটু আবার দেখি। যে ওয়ান সিটিজেনের কথা যখন আমরা বলবো তখন আমরা সিটিজেন্স দিয়ে পসেসিভ বুঝাবো যে একজন নাগরিকের অধিকার, একজন ইন্ডিভিজুয়ালের অধিকার, ইন্ডিভিজুয়ালস এভাবে লিখবো। এ সিটিজেন্স রাইট অ্যান্ড ইন্ডিভিজুয়ালস রাইট, এটা আমরা সবাই পারি। দেন এটা আমরা একটু পরে দেখতেছি, যেহেতু এটা আমাদের জন্য নতুন কনসেপ্ট। আচ্ছা, আর যারা এই ভিডিওটার লেখাগুলো ছোট দেখতেছেন বা মোবাইল স্ক্রিনে দেখতেছেন, তারা কাইন্ডলি ল্যান্ডস্কেপ মোডে ভিডিওটা দেখেন, তাহলে লেখাগুলা ঠিক মতো ক্লিয়ারলি দেখবেন আপনারা। সো এখানেও সেম এই রুলের সাথে আমরা এই রুলটা কানেক্ট করি, এটা নতুন, সো এটা একটু পরে ডিসকাস করতেছি। প্লুরাল ফর্মের শেষে যদি এস না থাকে, কিভাবে আমরা পিপল যখন লিখি, আমরা যখন চিলড্রেন লিখি, এগুলা এস ছাড়া, উইথাউট এস, এটার মিনিং হচ্ছে বহুবচন। সো যখন বহুবচন থাকবে এবং শেষে এস থাকবে না, তখন সেম নিয়মে যে অ্যাপোস্ট্রফি আমরা যেভাবে পসেসিভ লিখি সেভাবে, এটা এবং এটা রুল সেম। কিন্তু প্লুরাল পসেসিভ যেগুলা শেষে এস থাকতে হবে, এস ছাড়া এগুলাকে প্লুরাল করা যাবে না, সেগুলার পসেসিভ করতে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিলেই হয়ে যাবে, অর্থাৎ এখানে আর আমাকে এস দিতে হবে না। সিটিজেন্স দেখতেও এটা অনেক সুন্দর দেখাচ্ছে, এবং আমি যখন এটা ডিসকভার করতে পারছি, মানে যে কোনো এক জায়গা থেকে শিখছিলাম, দেন আমি আমার রাইটিংয়ে এটা অনেক বেশি ইনক্লুড করার ট্রাই করতাম। দ্য গভর্নমেন্ট শুড রেসপেক্ট সিটিজেন্স প্রাইভেসি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি যখন সিটিজেন এভাবে লিখব, এখন হচ্ছে এটা সিঙ্গুলার, আমি যখন এই অ্যাপোস্ট্রফিটা ছাড়া লিখব সিটিজেন্স, এটা হচ্ছে প্লুরাল, এবং আমি যখন অ্যাপোস্ট্রফিটা দিব তখনই হচ্ছে পসেসিভ। যদি আমাকে এটাকে পসেসিভ করতে হয় তখন জাস্ট অ্যাপোস্ট্রফিটা দিব, কিন্তু এখানে আমি যদি এই অ্যাপোস্ট্রফি এবং এসটা সরাই ফেলি, তাহলে এটা অলরেডি প্লুরাল, এটা সিটিজেন্সের মতো এস দেওয়া ছাড়াই প্লুরাল। সো এখানে যদি আমার প্লুরালের সাথে এস না থাকে, তাহলে অ্যাপোস্ট্রফি এসটা হবে পসিভ করার জন্য। আর যখন আমার এমন স্টুডেন্টস, সিটিজেন্স এভাবে দিয়ে আমাকে প্লুরাল করতে হবে, তখন অ্যাপোস্ট্রফি শেষে দিয়ে উইথাউট এস আমাকে পসিভ করতে হবে। আমরা আরও ডিটেলসে একটু দেখি। এক বছর নাউনের পরে অ্যাপোস্ট্রফি দেন এস যোগ করা হয় কিভাবে? স্টুডেন্টস বুক, ছাত্রের বই, নট শিক্ষার্থীদের বই, একজন ছাত্র কথা হচ্ছে। টিচার্স অ্যাডভাইস, একজন শিক্ষকের পরামর্শ কথা হচ্ছে, নট শিক্ষকদের পরামর্শ। সো একটা এক্সাম্পল দেখি, এ স্টুডেন্টস সাকসেস ডিপেন্ডস অন রেগুলার প্র্যাকটিস, একজন শিক্ষার্থী। সো পজিটিভ মানে কি, যে বাংলা শব্দের শেষে র থাকে এমনগুলোই হচ্ছে পজিটিভ, আমার, তোমার, তার, তাদের। কেমন? একজন শিক্ষার্থী, এ স্টুডেন্টস সাকসেস। সো এখানে
আমরা বুঝতেছি কেন কমা সরি অ্যাপোস্ট্রফি দেন এস হয়েছে। দ্য টিচার্স এক্সপ্লেনেশন ওয়াজ ভেরি ক্লিয়ার। একজন শিক্ষকের কেমন শিক্ষকের ব্যাখ্যাটি খুব স্পষ্ট ছিল। যে প্লুরাল নাউনের শেষে আগে থেকেই এস থাকে তখন অ্যাপোস্ট্রফি নিয়ম হচ্ছে এই যে এমন ইউনিক ওয়েতে কিভাবে, এই যে শিক্ষার্থীদের বই, এখানে আমার স্টুডেন্টস মানে প্লুরাল কেমন এবং শেষে এস আছে, সো এখন আমাকে অ্যাপোস্ট্রফি দিয়ে পজিটিভ করতে হইতেছে শিক্ষার্থীদের বই। টিচার্স রুম শিক্ষকদের কক্ষ, এই যে অ্যাপোস্ট্রফি এভাবে। সেন্টেন্স এক্সাম্পলস, দ্য স্টুডেন্টস বুকস আর অন দ্য টেবিল, শিক্ষার্থীদের বইগুলো টেবিলের উপরে আছে। দ্য গভর্নমেন্ট মাস্ট প্রটেক্ট সিটিজেন্স রাইটস, এই যে এখানে নাগরিকদের কেমন নট নাগরিকের, যদি একজন নাগরিকের হইতো তাহলে হয়তো এই যে সিটিজেন এভাবে দেন অ্যাপোস্ট্রফি দেন এস সিটিজেন্স রাইট এভাবে হইতো। সো এখানে কিছু টাস্ক আপনাদের জন্য, আচ্ছা না সরি এখানে মেবি আমি একটা রুল স্কিপ করছি, হ্যাঁ এটা আলোচনা করি নাই। প্লুরাল নাউন নট ইন্ডিং ইন এস, যেটাতে এস থাকবে না সেটা হবে সেম, অর্থাৎ সিঙ্গুলারের জন্য যেই রুলস এখানেও সেম রুল। অর্থাৎ আমরা পিপলস যদি এটা আমরা জাস্ট এমনি পড়ি পিপল, এটা মানুষগুলো বোঝায়, চিলড্রেন শিশুগুলো বোঝায়। দেন এখানে ম্যান বলতে মানুষগুলো বোঝায়, বহু বচন বোঝায় অ্যাকচুয়ালি। কিভাবে আমরা যখন MAN লিখি সেটা হচ্ছে একজন মানুষকে ইন্ডিকেট করে, আমরা যখন MEN লিখি সেটা অনেকগুলো মানুষকে ইন্ডিকেট করে সেম। আমরা যখন ওম্যান লিখতে WOMAN লিখি তখন এটা হচ্ছে একজন নারীকে ইন্ডিকেট করে, আর যখন আমরা এভাবে লিখি ওম্যান তখন অনেকগুলো নারী বা মহিলাকে ইন্ডিকেট করে। সো এগুলার ক্ষেত্রে এই যে ওম্যান এখানে অনেকগুলো নারীকে যে ইন্ডিকেট করছে, এখানে কিন্তু আমার এস ছাড়াই অনেকগুলা বহু বচন বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। সো যেসব প্লুরালের শেষে এস থাকবে না আমাদের ওই সিঙ্গুলারের মতো আমরা অ্যাজ ইউজুয়াল যেমন পজিটিভ ইউজ করি, রুলটা হচ্ছে এভাবে লিখব। সেন্টেন্স এক্সাম্পল এগুলো আপনারা পড়ে নেবেন। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইটস। এখন দেখেন একটু আগে আমরা দেখছি অ্যাপোস্ট্রফি দিয়ে পজিটিভ তৈরি করা, পজিটিভ বোঝানো, কিন্তু ইটসের বেলায় উইথাউট অ্যাপোস্ট্রফি পজিটিভ বোঝায়, কিন্তু অ্যাপোস্ট্রফি দিলে এটার মিনিং চেঞ্জ হয়ে যায়। সো এখানে ইটস মানে হচ্ছে এর তার এটার ওনারশিপ, পজিটিভ মানে আমরা বুঝি যে কোনো কিছু পজেস্ট করা, ওন করা ইত্যাদি বোঝায়। দ্য কোম্পানি চেঞ্জড ইটস পলিসি, সো ইটস কোনটাকে রেফার করতেছে, দ্য কোম্পানিকে, দ্য কোম্পানির পলিসি সে নিজেই চেঞ্জ করছে, কোম্পানিটি তার কেমন নীতি পরিবর্তন করছে। দ্য ফোন লস্ট ইটস কানেকশন, সো এটা ইটস মানে তার মোবাইলের সংযোগ হারাইছে কেমন। আর আমরা যখন ইটস এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখব তখন এটার মিনিং বোঝাবে ইট ইজ অথবা ইট হ্যাজ। সো এটা কন্ট্রাকশন, অর্থাৎ আমরা যখন ওই যে আই এম লিখি তখন আমরা আই অ্যাপোস্ট্রফি শুধুমাত্র এম দিয়ে লিখি কেমন, AM আর দিই না। সো এটাকে আসলে কন্ট্রাকশন বলে। আর সো ইটসের জন্য যখন আমরা অ্যাপোস্ট্রফি বসাবো তখন আমরা বুঝবো হয়তো বা এটার অর্থ ইট ইজ অথবা ইট হ্যাজ। ইটস রেনিং মানে ইট ইজ রেনিং, দেন ইটস বিন এ লং ডে, এখানে ইট হ্যাজ হয়েছে। সো এটা আমরা জাস্ট বোঝার জন্য যে এখানে পজিটিভের ক্ষেত্রে ইটসের জন্য অ্যাপোস্ট্রফি থাকে না, কারণ আমরা রাইটিংয়ে সেম ইটস দিয়ে পজিটিভ ক্রিয়েট করতে হবে কেমন। এটা আমাদের রাইটিংয়ের জন্য ইম্পর্টেন্ট, এই রুলসটা রাইটিংয়ের জন্য ইম্পর্টেন্ট। দেন এটা রাইটিংয়ের জন্য ইম্পর্টেন্ট, রিডিংয়ের জন্য ইম্পর্টেন্ট, সেম লিসেনিংয়ের জন্য ইম্পর্টেন্ট, বাট বেশি এটা আমাদের রাইটিংয়ে কাজে আসবে। এখানে কিছু টাস্ক দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যাতে আপনারা বুঝেন যে আপনাদের পজিটিভের যেই কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়েছে নাকি। এখানে আরেকটা টাস্ক দেওয়া আছে যে কারেক্ট দ্য মিস্টেক্স, এটাকে সেন্টেন্সগুলোকে রিরাইট করা, অথবা আমার PDF থেকে এগুলো পেয়ে যাবেন। সো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।